1911 জন অবৈধ অ্যাপয়েন্টি, তার মানে তো 1911 জন বৈধ অ্যাপয়েন্টি তো বাতিল। আমার টাকা আছে, আমি পেয়ে গেলাম, আপনার টাকা আছে নেই বলে আপনি পেলেন না, ইন স্পাইট অফ বিং মেরিটোরিয়াস। একজন চাকরি প্রার্থী আপনাকে এসে বলে কেঁদেছিলাম তাই চাকরি হয়ে গেছে, কেউ বলছে আমি কেঁদে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, কেউ বলছে আমি RTI করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এটা সমস্তটাই তো ছেলে খেলার স্তরেই চলে যাচ্ছে। চেপে ধরা হয়েছে বলে আজকে এই পরিস্থিতিটা আসছে, যদি না আসতো তাহলে জানা যেত না। আমি ওনাকে যখন জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন যে অন্যান্য যারা আছেন তারা বলেছেন আমাদের হাতে ব্যথা করে। আপনাকে বলেছিল যে হাতে ব্যথা করে বলে স্ক্যান সিগনেচারটা যখন তুলে নেওয়া হচ্ছে, যে চয়েসেবল ক্যান্ডিডেট তার স্ক্যান সিগনেচার বসিয়ে দিয়ে সে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেওয়া হচ্ছে। আপনাদের কেউ বাইরে থেকে ইনসিস্ট করার চেষ্টা করেনি রিপোর্টটা যেন ম্যালপুরেট করা হয়? নমস্কার, আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে রাতারাতি চাকরি গেছে 1911 জনের। কিন্তু এই চাকরি যাওয়ার নেপথ্য কাহিনী যদি আপনারা স্তরে স্তরে পিছিয়ে গিয়ে দেখেন, দেখবেন যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল, অর্থাৎ বাক কমিটির সেই রিপোর্টে, যার উপর ভিত্তি করে গোটা সামগ্রিক তদন্ত প্রক্রিয়া আজও এস্টাবলিশড হয়েছে, সেই বাক কমিটির অন্যতম সদস্য অরুণভ ব্যানার্জি, আইনজীবী অরুণভ ব্যানার্জি আমাদের সঙ্গে, যারা প্রথম হাইকোর্টে রিপোর্ট তুলে দিয়েছিলেন এই দুর্নীতির শিকড়ের আসল চিত্র। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম, এবং ঠিকই ধরেছেন, আমার সঙ্গে আজ হয়তো এই প্রথম কোনো ডিজিটাল চ্যানেল এইভাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী অরুণভ ব্যানার্জি। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার। অবশেষে চাকরি গেল 1911 জনের, এটা তো সকলেই জানেন। এটা নিয়ে প্রতিক্রিয়া আমরা শেষে যাব। যখন বাক কমিটি গড়া হলো, যখন এই রকম দুর্নীতি নাগপাশটা আপনারা তদন্ত করলেন, সেই সময়টার কথা কি আজ মনে পড়ছে স্যার কোনোভাবে? হ্যাঁ, সেটা তো আজকে মনে পড়ছেই, কেননা প্রথম যখন আমাদের এই ইনভেস্টিগেশন চালু হয় অ্যাজ পার অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ, জাস্টিস ট্যান্ডন আর জাস্টিস সামন্ত, তখন সত্যিই আমরা ভাবিনি এই চিত্র যে এই রকম পর্যায়ে পৌঁছতে পারে। কেননা প্রথম যখন এই মামলাটি হয়, মামলাটা হয়েছিল ওদের একটা ইনভেস্টিগেশন, ওদের যে প্যানেল ছিল সেটা এক্সপায়ার করে গেছিলো, এবং এক্সপায়ার করার পরে কিছু লোক নাকি চাকরি পেয়েছে। এইটার ভিত্তিতেই কিন্তু প্রথম মামলা হয়, যে সেখানে একবার কমিশন বলছে আমরা দিইনি, একবার স্টেট বলছে আমরা দিইনি, দুজনে একটা কনফ্লিক্টিং স্ট্যান্ড। সেই জন্যই প্রথমবার যে আমাদের কাছে ডিরেকশন এলো যে কি হয়েছে, তোমরা এটা বার করো এবং হু আর রেসপন্সিবল ফর অল দিস মিসডিড সেটা তোমরা লোকেট করো। তখন কিন্তু এই রেস্ট্রিকশনটা ছিল এই অবধি, কিন্তু আমরা যখন এটা নিয়ে ঘাঁটি তখন দেখলাম এটার শিকড় অনেক অবধি চলে গেছে। শুধুই যে প্যানেলের এক্সপায়ারি করার পরেই যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলোই যে অবৈধ তা নয়, ইনফ্যাক্ট প্যানেল থাকাকালীনও এখানে অবৈধ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সেটা আপনারা তদন্ত করতে করতে বুঝতে পারছিলেন, যারা চাকরি অলরেডি করছেন বা প্যানেল শেষ হয়ে যাওয়ার পর যারা ঢুকেছেন সেটা তো মানে অলরেডি অবৈধ, কিন্তু যারা চাকরি করছিলেন তার ভিতরেও এরকম অবৈধ নিয়োগ হয়েছে। হ্যাঁ, তার মধ্যেও তো অবৈধ নিয়োগ হয়েছে, মোটামুটি বোঝাই যাচ্ছিল, কেননা এখানে যে ওয়েটিং লিস্ট যেটা বলা হচ্ছে, এটার ওয়েটিং লিস্টও জাম্পিং আছে, নিচ থেকে ওপর নিচ্ছে, ওপর লোকটা নিচে চলে যাচ্ছে, এবং সেটা ইনফ্যাক্ট ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের সময়ও হয়েছে। কিন্তু যেহেতু আমাদের পরিধিটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ছিল, আমরা বিশেষ কিছু ওটার উপর বলতে পারিনি, সেই জন্যই আমাদের রেস্ট্রিকশান ছিল তখন যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কজন হয়েছে সেটা বৈধ কি অবৈধ। কিন্তু ইনফ্যাক্ট মানে ভেরি ইনসেপশনই সেখানে গণ্ডগোল আছে। স্যার, এই সময় চলে যাওয়ার পর, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ঠিক কতজন নিযুক্ত হয়েছিল স্যার? গ্রুপ ডিতে অ্যারাউন্ড 620-620 জন মতো গ্রুপ ডিতে, কারণ আজকে গ্রুপ ডিটাই আমরা দেখতে পাচ্ছি 1900 কতজন, হ্যাঁ 1911 জন। অলরেডি আমরা মেয়াদ উত্তীর্ণ সময় 620 জন মতো তখনই অবৈধ বলে প্রমাণিত হয়েছিল। এই যে পুরো তদন্তটা হলো, এটা কোন কোন প্রক্রিয়ার উপর বেস করে স্যার পুরো বিষয়টা স্যার সেদিন হয়েছিল? আজকে আমরা যখন ইনভেস্টিগেশনটা করলাম, আমরা মোটামুটি দেখলাম যে কীভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে। ফার্স্ট অফ অল দেখা গেল এক্সপায়ার প্যানেল তো এক্সপায়ার করেই গেছে, প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর লোকগুলোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কোনো কিছু নোটিফিকেশান ছাড়াই। একটা লোক বলছে যে আমি পার্টিকুলারলি ওখানে গিয়ে প্রচণ্ড কাঁদলাম, তার জন্যে আমাকে ডাকা হলো, ডেকে একটা অ্যাপ্লিকেশান দেওয়া হলো। অ্যাপ্লিকেশানটা যখন আমরা প্লেস করলাম, আমি যেটা আগেবার আপনাকে বলছিলাম, অ্যাপ্লিকেশানটা হলো আপনার ইয়ের জন্যে, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট।
সেই অ্যাপ্লিকেশন কিন্তু আমরা কেউ সচক্ষে দেখিনি। একটা অ্যাপ্লিকেশন থাকলে তার একটা এন্ডোর্সমেন্ট থাকবে, একটা সিল থাকবে, যেটা আমরা রিসিভ করলাম, কেউ আমরা সচক্ষে দেখিনি। এই অ্যাপ্লিকেশন বেসিসে সবার নাকি চাকরি হয়ে গেল। সাবসিকুয়েন্টলি তো আমরা যখন জিজ্ঞেস করলাম যে এই অ্যাপয়েন্টমেন্ট যখন হয়েছে বা এই অ্যাপয়েন্টমেন্টের জন্য তো নিশ্চয়ই একটা কল হবে, একটা কিছু জানানো হবে, কেউ নাকি ওই ফোনটি কেউ নাকি আর ব্যবহার করে না আজকের ডেটে, সবারই নাকি ফোনটি খারাপ হয়ে গেছে। তো এইগুলো তো সমস্তই একটা সন্দেহ চিত্র দেখায়, কেননা এটা তো অবাস্তব যে একটা লোক প্রচণ্ড কাঁদলো বলে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এটা তো কোনো আজকের ডেটের কোনো সিলেকশন প্রসিডিওরের মানচিত্র হতে পারে না। আর দ্বিতীয়ত যেটা আমরা দেখলাম যে এই স্ক্যান সিগনেচার যেটা, সেটা অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে। স্ক্যান সিগনেচারটা যখন তুলে নেওয়া হচ্ছে, যে চয়েসেবল ক্যান্ডিডেট তার স্ক্যান সিগনেচার বসিয়ে দিয়ে সে অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে দেওয়া হচ্ছে, এবং সবাই তো ইনভলভড, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা তো আর সেদিনও বলেছিলাম, ইনফ্যাক্ট তাদেরকে আজকে কাস্টাডিতে নেওয়াও হয়েছে। ইনফ্যাক্ট সেটাও আমরা বলেছিলাম কাস্টাডিতে নিয়ে এদের বিচার করা উচিত। স্যার, আজকে যাদের কাস্টাডিতে নেওয়া হয়েছে, আপনারা, আমি এইভাবেই জিজ্ঞাসা করছি একদম সরাসরি, সেদিন যে রিপোর্ট যে দিয়েছিলেন, ওই রিপোর্টে কাদের নাম উল্লেখ করা ছিল স্যার বাক কমিটির রিপোর্টে? আমরা তো রিপোর্টে যাদের যাদের নাম উল্লেখ করেছিলাম তাদের তো অলরেডি কাস্টাডিতে নেওয়া হয়েছে। কল্যাণময় গাঙ্গুলিকে নেওয়া হয়েছে, তারপর শান্তিপ্রসাদ সিনহাকে নেওয়া হয়েছে, তারপর সমজিৎ আচার্য প্রোগ্রাম অফিসার। ইনফ্যাক্ট ওকে অতটা দোষ দিয়েও লাভ নেই, কিন্তু আলটিমেটলি আপনাকে আমি খুন করতে বললাম, আপনি খুন করে চলে এলেন, তাহলে তো দোষ, কারণ আলটিমেটলি ওই মানে টাইপটা করতো ইয়েতে বসে এখানে। আর তার মধ্যে আরও দুজন ছিল, তাদের সবাইকে কাস্টাডি তো দেওয়াই হয়েছে। সৌমিত্র শাহ, এই শাহ আগে যিনি ইয়েতে ছিলেন, ওনাকেও নেওয়া হয়েছে। স্যার, আপনারা কি রিপোর্টে তথাকথিত প্রাক্তন এডুকেশনাল মিনিস্টার পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্যের নাম সেদিন দিয়েছিলেন? না, অ্যাকচুয়ালি সেই সময় তো পার্থ চট্টোপাধ্যায় তো কমিটি যেটা অন দ্য বেসিস অফ দ্যাট কমিটি এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে। আমি তো কমিটিটাকেই অবৈধ বলেছি। এই কমিটিটা বিয়ন্ড স্কোপ অফ মানে এডুকেশন অ্যাক্ট তৈরি করা হয়েছে, অ্যাক্টের বাইপাস করে। কারণ যেখানে অলরেডি আমাদের যেখানে স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট আছে, যেখানে এরকম কোনো কমিটি বলছেই না হোক, তো সেখানে আটশোকা এরকম একটা কমিটি, হাই পাওয়ার কমিটি ফ্রেম আপ করে সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে এই কমিটি তৈরি হওয়ার পরেই অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে। অবভিয়াসলি হাই পাওয়ার বলতেই হবে। কিন্তু এই কমিটির দায়িত্ব ছিল যে যদি দুর্নীতি হয় সেটা তদন্তভার খুঁজে দেওয়া ছিল তাদেরকে, যে অভিযোগ উঠেছিল যে সেই অভিযোগের তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। আলটিমেটলি অভিযোগ তো কিছু আমরা দেখতে পেলাম না, আমরা রাদার দেখলাম এই অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে একদম স্পেসিফিক্যালি যদি বলি, এই কমিটি প্রিপেয়ার্ড হয়েছে আপনার নভেম্বর 2019 সালে, অ্যাজ পার আই রিমেম্বার। আর সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সাবসিকুয়েন্টলি, মানে বলতে পারেন গ্রাউন্ড ওয়ার্ক স্টার্টেড উইথ দ্য ফর্মেশন অফ দ্য কমিটি, এটা বলা যেতে পারে অ্যাবসোলুটলি। গ্রাউন্ড ওয়ার্ক স্টার্টেড, সাবসিকুয়েন্টলি দেখা গেল রেকমেন্ডেশন অল বিং মেড in December 2019, our appointments all being made just prior to COVID, 20th সময়টা সমস্ত 20th March 2020 সমস্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে। সেই যে বিশাল কর্মযোগ্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করা, ফলস ওএমআর শিট, এটা কতজনের কাজ বলে স্যার আপনি মনে হলো? এটা তো অবভিয়াসলি আমরা একটা কথা বলি, ইল ডিজাইন মিটিং অফ মাইন্ডস। মিটিং অফ মাইন্ডস তো প্রচুর বটেই, কারণ ইনফ্যাক্ট আমরা দুটো যে অথরিটি ছিল যারা ওএমআর চেক করার জন্যে, ওই এনডিএ আর নাইসা, তাদের অ্যাক্টিভিটিও আমাদের খুবই সন্দেহজনক লেগেছে। কারণ আমরা ওদের ডেকেছি, ওদের সাবসিকুয়েন্টলি ডাকার পরে ওদের লোক আসছে না, কেন কন্ট্যাক্ট করছে না, ও বলছে আমি কিছু জানি না, ও বলছে আমি কিছু জানি না। তারপরে ইনফ্যাক্ট অন পুলিশ থ্রেট ওদের একজন এসছে, মানে এভরিথিং ইজ ভেরি ভেরি ডাইসি। মানে দেখে বোঝাই যাচ্ছে কাজকর্মগুলো ঠিক সঠিক পন্থায় হয়নি। স্যার, ওএমআর শিটের যে বিপুল এই ম্যানুপুলেশনটা হয়েছে, 2 ডট 3টে ডট, সাদা খাতার ডট, যেগুলো এখন প্রকাশ করা হচ্ছে, সেই ওএমআর শিট নিয়ে আপনারা তখন দেখেছিলেন বিষয়টা? না, ইভেন আমরা ওএমআর শিট যখন আমরা বলেছি, বলছে ওএমআর শিট সব ডিস্ট্রয় হয়ে গেছে। কেননা ও ভেরি ভেরি কানিং অ্যাসপেক্ট। ও বলছে যে আমাদের তো এটা তো 16 সালের সিলেকশন, 6 মাস 1 বছর পরে আমরা তো অন্য এজেন্সি দিয়ে ডিস্ট্রয় করে দিয়েছি। কিন্তু ওএমআর শিটের ওপরই তো আসল মানে পিকচারটা রয়ে গেছে আর কি। কেননা এই ওএমআর শিটের কোনো আরটিআই হতে পারে না। ওএমআর শিটের নিয়মটা কি, আপনার যদি মানে আপনার তো পেন ইঙ্ক বলবে, পেন ইঙ্ক আপনি 70% অবধি অ্যালাউ করবেন, না 80% অ্যালাউ করবেন, কি 50%? যদি 70% অ্যালাউ করেন আপনার সব 1 লক্ষর জন্য তাই করতে হবে, আর যদি 30% অ্যালাউ করেন তার জন্য করতে হবে। সুতরাং এখানে আপনি 1000 বারও যদি আপনি মানে আরটিআই করেন বা রিভিউ করেন, রি এক্সামিনেশন করেন, একই রেজাল্ট হবে।
এ তো মেরিটে কিছু ডিসিশন হচ্ছে না, কালি ডিপ কি কালি কম, এর বাইরে তো কিছু নেই। এটা নতুন করে আর কিছু করবে না, ওএমআর তো স্ক্যানিং তো কম্পিউটার করবে। এখন আমার ওএমআর শিট ফিরে এসছে, ডিস্ট্রয় হয়ে যাওয়ার সত্ত্বেও এড়িয়ে যেতে পারলো না এসএসসি কমিশন। এবং উল্লেখযোগ্যভাবে গাজিয়াবাদ থেকে কিছু ওএমআর শিট স্যার উদ্ধার হলো। ওইটাই হচ্ছে আপনার দিল্লিতে ওই অফিসগুলোতেই, মানে এখানে কিছু হলো না, ওখানে চলে যেতে হলো ওএমআর শিট স্ক্যানিংয়ে করার জন্যে, ওএমআর রিএক্সামিনেশন করার জন্যে। দুটো আমরা ওতে ইনফ্যাক্ট আমরা স্পেসিফিক্যালি ইন্ডিকেট করেছি আমাদের মানে রিপোর্টে, এই দুটো এনডি অ্যাসোসিয়েটস আর নাইসা, এই দুটো অথরিটিকেই ওরা ডিরেকশন মানে দায়িত্ব দিয়েছিল টু অল দিস ম্যানিপুলেশনস। এখন তো বলা যেতেই পারে, আগে বলতাম যে ডু অল দিস ডিডস, এখন বলা যেতে পারে অল দিস ম্যানিপুলেশন। এখন তো এস্টাবলিশড, এটা হয়ে গেছে এস্টাবলিশড। ইনফ্যাক্ট সত্যি বলতে মানে আপনার যদি মানে এই কনফ্লিক্টিং অ্যাসপেক্টটা না আসতো, এটা এস্টাবলিশ করা ডিফিকাল্ট হতো। এরা ফার্স্ট ডে যখন কনফ্লিক্ট করেছে, আমি দিতে বলিনি, আর ও বলছে আমি দিলাম কি করে আমি জানি না, কিন্তু অন প্রোডাকশন অফ ডকুমেন্টস দেখা যাচ্ছে কোনোটাই জালি নয়, প্রত্যেকটা জিনিস কিন্তু বৈধ। হ্যাঁ, আপনি নিয়োগটা অবৈধ বলতে পারেন, কিন্তু স্টেশনারিজ মেশিনারিজ যা যা ইউজ হয়েছে সব কিন্তু বৈধ। যেই নয় পেপারটা ম্যানুফ্যাকচার করে অন্য কোথার থেকে এনে ওটাকে স্ট্যাম্প করা হচ্ছে, না, একই পেপার, আপনিও যা পাচ্ছেন আমিও তা পাচ্ছি, একটা বৈধ একটা অবৈধ। সেটা কীভাবে সম্ভব, মানে সাধারণ দৃষ্টিভঙ্গিতে তো আমি বুঝতে পারছি না বিষয়টা। এটা এভাবেই সম্ভব, যদি আপনার সঙ্গে ভেতরটা পুরোটা আপনার মানে আপনার কন্ট্রোলে থাকে তাহলেই সম্ভব। অবৈধ তো বটেই, কিন্তু অবৈধ নেচারটা বৈধতার লুকস দেওয়া হয়েছে। যদি এই মামলা চ্যালেঞ্জ না হতো, যদি এই ফরমেশনগুলো না হতো, কমিটি ফরমেশন বা তার রিপোর্ট বা সাবসিকুয়েন্টলি সিবিআই যেটা এখন ওরা ওই অন দ্য বেসিস অফ দ্য রিপোর্ট প্রসিড করছে, তো এগুলো যদি না হতো বা কোর্টে যদি না আসতো, আলটিমেটলি বিচারপতিরা এটা যদি ওপেন আপ না করতেন, তাহলে কেউ জানতেই পারতো না। আজকেও একই থাকতো, আজকেও ওরা চাকরি করতো, কিছু করার থাকতো না। পরবর্তীকালে এদের চাকরি বাঁচানোরও একটা চেষ্টা হয়েছিল ক্যাবিনেটের পক্ষ থেকে, এটাও তো একটা বাস্তব। হ্যাঁ, সে তো এখন এতগুলো লোকের চাকরি চলে যাওয়াটা হয়তো খারাপ আমি দৃষ্টিভঙ্গি দেখি, কিন্তু আমরা তো আলটিমেটলি সত্যটা তো চেপে দিতে পারি না এভাবে, যে যেহেতু অন্যায়ভাবে চাকরি করেছে তাহলে চলুক। তাহলে তো এখন সেভাবে বলতো একটা লোক আজ চুরি করলো, 10 বছর গা ঢাকা দিয়ে বসে রইলো, কালকে পারলো না অনেক দিন আগে চুরি করেছে তো আর তাহলে তাকে জেলে দিয়ে লাভ নেই। এটা তো তাহলে মানে এই রকম হতে হয়। আর একটা বিষয়, এই যে আজকে না 1911 জনের চাকরি বাতিল হয়েছে, টোটাল নাম্বার অফ এই জালিয়াতি যদি বলা হয়, সিবিআই বলছে 8,000 কত একটা রাউন্ডে, প্রায় 9-10 হাজারের কাছাকাছি, বলছে এখনও তদন্ত করলে হয়তো আরও বেরতে পারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো আরও একটা বেশি বলেছেন। আপনারা কি প্রাথমিকভাবে সেদিন কোনো আভাস পেয়েছিলেন ওই 612-912 বাইরে বেরিয়ে? না, 600 ইনফ্যাক্ট আপনি যদি আমাদের রিপোর্ট দেখেন আপনি দেখতে পারবেন, প্রথমে আমরা গ্রুপ ডিতে যত না ভেবেছি, অ্যাকচুয়ালি আমাদের তো তখন খুব তাড়াতাড়ি রিপোর্ট দিতে বলে, তখন একটা অসম্ভব প্রেশার চলছে, তো আমরা সিতে বুঝতে পেরেছি না এই পুরো প্যানেলটাই এর মধ্যেই অনেক রকম জিনিস আছে। ইভেন যে আপনি ওয়েটিং লিস্ট দেখছেন, ওয়েটিং লিস্টও প্র্যাকটিক্যালি ওয়েটিংয়ের মতো কি না খুব ডাউটফুল। যে লোকটা অ্যাকচুয়ালি 1 ওয়েটিংয়ে হওয়া কথা, সে যে অ্যাকচুয়ালি 5 ওয়েটিং নয়, কিন্তু কেউ জানে না। যদি সব প্যানেল র্যাঙ্ক জাম্পিং সবেতেই হয়তো এভরিওয়্যার ইটস ইনভলভ। আপনি তদন্ত করলেন, আপনিও মানে হয়তো বুঝতে পারেন যে এইরকমও করা যায়। না, আমরা সত্যিই অবাক হয়েছিলাম প্রথমটায় যে এত মানে মাস্টার মাইন্ড দিয়ে কাজ করা হয়েছে, কিন্তু তারপরে দেখলাম মানে ওইটা মাস্টার মাইন্ড যেহেতু আছে, আমাদের রিপোর্টার মাস্টার মাইন্ডে গিয়ে ভেবে করতে হবে, কারণ আদারওয়াইজ এদের মানে ধরা খুব কঠিন, মানে অ্যাবসোলুটলি গুড ব্রেনস বলা যাবে না, কেননা এমনি টম ডিক হ্যারির পক্ষে এই জিনিস করা ইম্পসিবল। স্যার আমি একটা কথা বলি, মাথা ধরুন 4-5 জন আছে, যেটা আপনারা রিপোর্টে উল্লেখ করেছেন, 5-6 জনের নাম উল্লেখ করেছেন, কিন্তু এই সিস্টেমটা তো 5-6 জন দ্বারা চালিত নয়। ওই মানুষগুলো তো এখন এই সিস্টেমেরও পার্ট আছে, তো মানে এখনও তো আছে, মানে ওদেরকে তো স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী আমি না বলতে পারিনি, যেটা আপনি সৌমিত্রবাবুর বেলায় বলার চেষ্টা করলেন। এটা ভেবে আপনার খারাপ লাগছে না যে পুরো সিস্টেমটা মাথা থেকে নিচু অবধি একটা করাপ্ট হয়ে গেল? অবভিয়াসলি সিস্টেমে তো রন্ধে দুর্নীতি আছে, নাহলে তো এরমভাবে তো অ্যাপয়েন্টমেন্ট হওয়া সম্ভব নয়। আর এরমভাবে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন 1911 জন অবৈধ অ্যাপয়েন্টি, তার মানে তো 1911 জন বৈধ অ্যাপয়েন্টি তো বাতিল। আপনি যদি এভাবে দেখেন, মানে আমার টাকা আছে আমি পেয়ে গেলাম, আপনার টাকা আছে নেই বলে আপনি পেলেন না, ইন স্পাইট অফ বিং মেরিটোরিয়াস, এটা খুব ব্যাড পিকচার আমাদের
পশ্চিমবঙ্গের জন্য সত্যি যদি বলেন, মানে পার্টিকুলারলি কোনো পার্সন ইনভলভড কি গ্রুপ অফ পার্সন ইনভলভ সেটা তো পরের আসবে, কিন্তু এইরকম একটা পরিস্থিতি বা এরকম একটা পিকচার বিফোর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ খুবই খারাপ নিদর্শন। কেননা আমার টাকা নেই বলে মানি ইজ বাইপাসিং মাই মেরিট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট, এই তো মানে দাঁড়ালো। স্যার যারা এরকম অবৈধভাবে চাকরি পেয়েছিল তাদের মোট কতজনের সাথে সে সময় আপনারা কথা বলেছিলেন এবং ওদের এক্স্যাক্ট দাবিটা কী ছিল? তারা কি ওই সময় টাকা দিয়েছে এরকম কোনো দাবি আপনাদের সামনে করেছিল স্যার? না, আমরা মোটামুটি ওখানে র্যান্ডাম কিছু সিলেকশন করেছিলাম, সবারকে তো ডাকা সম্ভব না। তবে আপনাকে বলতে পারি এদের ল্যাঙ্গুয়েজ যেটা কারুর সঙ্গে কারুর আলাদা নয়। আমি বুঝলাম দে হ্যাভ বিন টিউটার্ড বাই ওয়ান, মানে এই আমার জন্য টিউটার্ড বাই ওয়ান পার্সন, যে ল্যাঙ্গুয়েজটা একই বলছে। যে বলছে আমার ফোন হারিয়ে গেছে, পরের জন্য বলছে ফোন হারিয়ে গেছে। এ বলছে আমি টাকা দিইনি, পরের জন্য বলছে টাকা দিইনি। অর্ধেক লোক তো মানে সত্যি বলতে প্যানেলেই নেই, দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। মানে প্রচুর লোক আমরা যারা নাম তখন সেই মুহূর্তে দেখেছিলাম তারা প্যানেলেই নেই, তো কেউ একই কথা বলছে। আমি বড্ড কাঁদলাম বলে আমার অ্যাপয়েন্টমেন্ট হলো। আমার এরকম তো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, আমি বলতে পারবো না। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, এদের যখন আমরা পয়সার ক্ষেত্রেও বলেছি, এরা একজনও বলেনি আমরা পয়সা দিয়েছি কাউকে। কিন্তু আমরা এখন সব জায়গাতেই দেখছি কোটি কোটি টাকা বেরিয়ে আসছে। কোথা থেকে বেরিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন না। ওটা যদি আপনাদের নাও বলে, আপনারা সেদিন একটু তো আভাস দিয়েছিলেন, মানে কেউ এই যুগে ফ্রিতে একটা সরকারি চাকরি করে দিচ্ছে, এই ভাবনাটাই তো অমূলক না। সে তো অসম্ভব আজকের ডেটে। একটা যে কোনো কিছুই মানুষ একটা পয়সার বিনিময় ছাড়া কিছু করে না। আপনার বাড়িতে একটা কল লাগাতে আসলেও কি আপনি পয়সা বিনিময় ছাড়া লোকটা কল লাগিয়ে যাবে? সে তো হবে না। কারণ সেখানে একটা লোককে বাইপাস করে আরও 4টে লোককে ঢোকানো, সেই লোকটাকে আউটবাস্ট করে দেওয়া, আউটস্টেট করে দেওয়া এখান থেকে। আর দ্বিতীয়ত আরেকটাও জিনিস দেখুন, যখন সে করছে সেও জানে আমরা কাউকে কোনো চ্যালেঞ্জ হতে পারে, অতটা সাহস নিয়েও করছে। তো সেটা কি অর্থনৈতিক লেনদেন ছাড়া কি এটা হওয়া সম্ভব? মানে এতটা বোকা তো কেউ নয় যে এটা বুঝবে না। কিন্তু হ্যাঁ, আমরা হয়তো এই ফিগারটা বুঝিনি যে এতটা হাই এন্ড মানি বিং ইনভলভড, এতটা ফিগারটা বুঝিনি। কিন্তু অর্থনৈতিক লেনদেন আছে সেদিনও মোটামুটি বোঝাই গেছিলো, কেউ স্বীকার করুক আর না করুক। স্যার সেদিন এবার যে লিস্ট মার্কেটে এসেছে, দেখা যাচ্ছে কেউ শিলিগুড়ি, কেউ গ্রামগঞ্জের ওসব জায়গা থেকে মানুষেরা যারা লোকাল নেতাদের হয়তো বিশ্বাস করেছে, এদের ভবিষ্যৎটা নিয়ে সেদিন কি ওরা ভাবেনি? এটা নিয়ে আপনি তো মানে ডিরেক্ট কথা বলেছেন অবৈধ এদের সঙ্গে, আপনার কি মনে হয় যে এরা এত কনফিডেন্সটা কোথা দিয়ে পেয়েছিল সেদিন? অ্যাকচুয়ালি হয়তো এরকম আগেও হয়েছে, সেই সূত্র ধরে এরা করেছে। আগেও হয়তো এই যে বললাম, আপনি যেটা ভাবছেন যে শুভমবাবু, এটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, প্রায়ার টু এক্সপায়ারি অফ দ্য প্যানেল হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে। আপনি বললেন আমার হয়েছে, নে তুই করে নিতে পারিস। তুই তখন অ্যাপয়েন্টমেন্টটা ভ্যালিড ছিল, মানে উইদিন দ্য টাইম ছিল, তাহলে আপনার জন্য এক রেট। আজকে এক্সপায়ারি হয়েছে, রেটটা একটু বাড়বে। তার মানে কাজটা হয়েছে, কাজটা সেদিনও হয়েছে, কাজটা আজকেও হয়েছে। কাজটা হয়নি তো বলতে পারবে না, আপনি টাকাটা নিয়ে পালিয়ে যাননি, আপনি কাজটা করেছেন। তো এটা আরও বেশি বিশ্বাসের একটা বাতাবরণ সৃষ্টি তো করবেই যে কোনো। স্যার ডিসেম্বরের টেটের উত্তরপত্র দেখছিলাম কুন্তল ঘোষের বাড়ি থেকে পাওয়া গেছে, এই যা 1-1.5 মাসের আগের। এবং কুন্তল ঘোষের আইনজীবী আদালতে বলেছেন যে আরটিআই করে আমি নাকি ওএমআর শিট পেয়েছি। এইটার বাস্তবতাটা সম্পর্কে যদি আইনের ভাষায় বলেন। আরটিআই পিকচারটা তো আপনাকে বললাম একটু আগে, এরকম আরটিআই মানে এই আরটিআইটাই বোধহয় একটা প্যারামিটার চাকরি করার জন্য, সেটা সবাই তাই বলেছে। এদেরকে ডাকলেও বোধহয় এরাও একই কথা বলবে, কারণ আরটিআইটাই আমরা দেখলাম রুট। কেন আমি কিন্তু আরটিআই করার পর আপনার যদি এভাবেও দেখেন, আরটিআই করে পেয়েছি, আরটিআই করে করলাম কেন? প্রথমত আমি এর নম্বরটা জানলাম, 1 নম্বর আপনি পেলেন হয়তো 20, সেটা কি হলো পরে 22 হলো না 21 হলো না কিছুই হলো না, সে কেউ জানে না। মানে আমি আলটিমেটলি আপনি যদি সিলেকশন প্রসিডিওর দেখেন, মানে এই সিলেকশন প্রসিডিওর ল্যাঙ্গুয়েজটা একই। ওই যে বললাম, ল্যাঙ্গুয়েজটা আপনি আলাদা পাবেন না, ল্যাঙ্গুয়েজটা একই থাকবে সব আরটিআই। এবং একজন চাকরি প্রার্থী আপনাকে এসে বলে কেঁদেছিলাম তাই চাকরি হয়ে গেছে, মানে কেঁদে, মানে এটা কিভাবে বলছেন যে আপনাকে বলছে? এসএসসি ভবনের সামনে গিয়ে হাউ হাউ করে কাঁদতো, তাতে ওরা প্রচণ্ড দয়া পরবেশ হয়ে গেল। তাতে বললো এই আরটিআই করো। আরটিআই করার পরপরই 1.5 মাসের মধ্যে রেকমেন্ডেশন হয়ে গেল, চাকরি হয়ে গেল। আপনারা স্তম্ভিত হননি? আমরা স্তম্ভিত হওয়ার জায়গা নেই, আমি বুঝতে পারছি যে সত্যি কথা বলছে না, কিন্তু আমার তো একটা এনকোয়ারি কমিটি, আমার ওটা রেকর্ড করার, আমি রেকর্ড করছি। আর তো এর বাইরে তো কিছু আমার করার নেই, কারণ তো বুঝতে পারছি মিথ্যে কথা বলছে। মিথ্যেরও তো একটা সীমাবদ্ধতা হয়, মানে এমন শিক্ষক এবং শিক্ষাকর্মী হতে চাইছে ভবিষ্যতে, তারা তো শিক্ষাকর্মী,
ইনফ্যাক্ট তারা এইভাবে শিক্ষাকর্মী বলতে পারেন, বাইপাসিং মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস তারা শিক্ষাকর্মী। আপনি শিক্ষাকর্মীটারও তো একটা মানে সিলেকশন গ্রেড আছে, যে এইভাবে সিলেকশন হবে, এইভাবে, তাই তো রাস্তা থেকে ধরে, ইনফ্যাক্ট রাস্তা থেকে ধরে নিয়েই সিলেকশন হচ্ছে। শুধু একটাই ডিফারেন্স আছে, রাস্তায় কে কত টাকা নিয়ে ঘুরছে, এইটা বড় ফ্যাক্টর। এই যেভাবে সিলেকশন হচ্ছে, এতে তো টাকাও গেল, সম্মানটাও গেল হিসাব মতো যদি দেখেন। হ্যাঁ, ইনফ্যাক্ট সেটা তো খুবই খারাপ একটা নিদর্শন। আর সত্যি বলতে আজকে যদি মামলা কোর্টে না চ্যালেঞ্জ হতো, বা বিচারপতিরা যদি এটা এরমভাবে স্ট্রিক্টলি না দেখতেন, তাহলে একই থেকে যেত। যেমন আমরা আগেও হয়েছে, আগেও কি কখনো কিছু হয়েছে এত স্ট্রিক্টলি তখন ডেল্ট হয়নি। এটা আজকে স্ট্রিক্টলি ডেল্ট হচ্ছে বলে চাপ পড়ছে, সব এড়িয়ে পড়ছে। আপনাদের রিপোর্টটাকে তো অতি গুরুত্ব সহকারে হাইকোর্ট দেখলো, পরবর্তীকালে সিবিআই অত্যন্ত, মানে আপনারা শুরু করলেন, এবার বাকি খেলা তো সিবিআইয়ের হাতে। হ্যাঁ, ইনফ্যাক্ট সত্যি বলতে মানে সিবিআইয়ের কাছে যখন এই রিপোর্টটা যাচ্ছে, সে তো দেখেই নিচ্ছে কীভাবে আমরা কাজটা করেছি, তাহলে তাদের অনেকটা সুবিধে হচ্ছে জিনিসটা। এবারে ধরুন সে একটা কান টানলে মাথা আসে, কথা আছে, সে এইভাবে চলছে। হয়তো আমি 5টা লোক বলেছি, এরা 5টা লোক থেকে আরও 4টে লোকে যাচ্ছে, তো এইভাবে কাজ হচ্ছে। কিন্তু আলটিমেটলি মানে আমরা যখন দেখেছি, মানে ঘোরতর অন্যায়, এর অন্যায় কোনো সীমা নেই। মানে আপনি প্রতিদিন, মানে আপনি যখন শুরু করেছিলেন তদন্ত, তখনও ভাবেননি, এবং যেটা নিয়ে রিপোর্টটা তৈরি করলেন, মানে স্তম্ভিত হয়েছেন আপনার এতদিনের আইনজীবী কেরিয়ারে? হ্যাঁ, তা তো হয়েছি, কেননা মানে এত সুন্দরভাবে তার নিদর্শন, সে মানে ইভেন বোর্ডেও চলে যাচ্ছে, বোর্ডেও মানে টপমোস্ট অথরিটি, সে একটা জালি, মানে জালি বলতে হবে এটাকে, জালি বলতে হবে, হ্যাঁ, জালি একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে লোককে দিয়ে দিচ্ছে। আর আপনি একটা জিনিস ভাবুন, আফটার অল এইগুলো নিয়ে তারা চাকরি করছে, সাবসিকুয়েন্ট দেয়ার টু তাদের সংসার হচ্ছে, এবং অন্যান্য যেখানে যা সংসার বিয়ে থা হচ্ছে, মানে তারা তো কিছু জানে না। আলটিমেটলি কিন্তু একটা ভুল থেকে কত দূর অবধি স্ট্রেচ করে যাচ্ছে। আমি সেইটাও একদিন ভাবছিলাম, মানে একটা জিনিস থেকে কোথায় স্ট্রেচ করে যাচ্ছে। সে যে মেয়েটি তাকে বিয়ে করেছে, সে তো আর জানে না সে কীভাবে চাকরি পেয়েছে। তো আলটিমেটলি খুবই খুবই খারাপ নিদর্শন। স্যার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের নিয়ে একটা প্রশ্ন তুলেছেন যে ওই সময় উনি চেয়ারম্যান হয়েছে, গ্রুপ ডিটা স্পেশালি ওনার আমলে হয়েছে। আপনাদের রিপোর্টে কি ওনার নাম ছিল? হ্যাঁ, আমরা ওনার নাম দিয়েছি, কেননা ওই সময় ওখানে উনি এসএসসি ছিলেন, আর ওই সময় স্ক্যান সিগনেচারটা ইন্ট্রোডিউস করা হয়। ইনফ্যাক্ট সত্যি বলতে আমরা ওটা লিখেছিলাম উইদাউট কনসেন্ট অফ আদার্স, মানে আমরা ওটা গ্রস ডেরেলিকশন অফ ডিউটি বলেও বলেছিলাম। আর কিন্তু আমরা অন্যান্য পরেও সাবসিকুয়েন্ট যারা, তারা যেহেতু ভয়েসটা রেজ করেনি, ওয়াই দিস স্ক্যান সিগনেচার উইল বি ইন্ট্রোডিউস, সেই জন্য ওনাদের নামে গ্রস ডেরেলিকশন। কিন্তু হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, সেই সময় কিন্তু ওনার এই স্ক্যান সিগনেচার ইন্ট্রোডিউস করা হয়েছিল। আপনি দেখবেন ওরা আমাদের বলেছিল ওদের এত সই করতে নাকি হাতে ব্যথা করে। তো মানে প্রত্যেকটা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট লেটারে একটা স্ক্যান সিগনেচার, মানে কম্পিউটারে যে কেউ তো বসিয়ে দিতে পারে, যতটা আমি বুঝি স্যার। মানে যদি আপনি বলেন, এখানটা ঘুলে বলে দিচ্ছি, কেননা রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানদের যে সিগনেচারটা এদের সার্ভারে লোড করা আছে এসএসসির সল্টটেক অফিসে। সুতরাং আপনি যদি রিজিওনাল স্কুল সার্ভিসের চেয়ারম্যান হনও, আপনি জানতেই পারবেন আপনার কোন ইউজ করা হলো কি না হলো। স্ক্যান সিগনেচার তো আপনার নামে বসিয়ে দিলাম, আপনি জানতেই পারবেন, পরে আপনি হাউ বাবা এটা আমি দিয়েছি, আপনি জানেনই না। মানে এই রকম পরিস্থিতি, মানে এই সার্ভার সিগনেচারটা ইন্ট্রোডিউস করা যে কি ডেঞ্জারাস অ্যাসপেক্ট এত বড় একটা মানে অ্যাপয়েন্টমেন্ট, এত মানে একটা ইম্পর্টেন্ট ইস্যুতে। আমরা যেখানে মাধ্যমিকের মার্কশিটেও পর্যন্ত বলি সার্ভার সার্টিফিকেট, সেখানে অ্যাপয়েন্টমেন্টে ইউজ করাটা অ্যাবসোলুটলি ডেডলি, অ্যাবসোলুটলি ডেডলি। ওনার সম্মতি ছাড়া কি করা হয়েছে এরকম আপনি বিশ্বাস করেন? সম্মতি নিয়েই তো করা হয়েছে, সম্মতি ছাড়া কোথায় করা হয়েছে, সম্মতি নিয়েই তো করা হয়েছে। ইনফ্যাক্ট ইন্ট্রোডাকশন অফ দ্য ওনার যখন টেনিওর ছিল ওখানেই করা হয়েছে সম্মতি। উনি ছিলেন, হি ওয়াজ আ পার্ট অফ দ্য মানে কমিটি। উনি তো চেয়ারম্যান, উনি পার্ট ছাড় মানে কীভাবে দায় এড়িয়ে যাবেন এখন? এটাও তো বাস্তব স্যার। আমি ওনাকে যখন জিজ্ঞেসও করেছিলাম, উনি বলেছিলেন যে অন্যান্য যারা আছেন তারা বলেছেন আমাদের হাতে ব্যথা করে, তো এই জন্যে নাকি ও স্ক্যান সিগনেচারটা ইন্ট্রোডিউস। সুবীরেশ ভট্টাচার্য আপনাকে বলেছিল যে হাতে ব্যথা করে বলে স্ক্যান সিগনেচার? আমি কেন বলবো, মানে ওটা দিস ওয়াজ আ স্টেটমেন্ট বিং রিটেন, আপনাদের রিপোর্টে এটা উল্লেখ আছে রিটেন, যে ওরা হাতে ব্যথা করে বলে নাকি এরা ইন্ট্রোডাকশন করা হয়। বিষয়টা মানে আমি একটা খারাপ শব্দ ব্যবহার করছি, ছেলে খেলা স্তরে বিষয়টা তো মনে হচ্ছে স্যার। আপনি যদি এভাবে দেখেন, শুধু শুভমবাবু আপনি দেখুন যেভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে,
কেউ বলছে আমি কেঁদে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, কেউ বলছে আমি RTI করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এটা সমস্তটাই তো ছেলে খেলার স্তরেই চলে যাচ্ছে। ওই যে বললাম আজকে আপনাকে একটু আগে, যেটা আজকে চেপে ধরা হয়েছে বলে আজকে এই পরিস্থিতিটা আসছে, যদি না আসতো তাহলে জানা যেত না, না যেত না। আপনাদের কমিটি সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছে, এটা তো বললেন, আর কাদের এই মাথাদের মধ্যে আর কাদের সঙ্গে কথা বলেছে? ওরা সাবসিকুয়েন্ট উনি এসেছিলেন ওই শর্মিলা মিত্র, ওনার সঙ্গে কথা বলেছিল। ইনফ্যাক্ট আর একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট আছে, ওই সৌমিত্র সরকারের নামে আমরা অফেন্স দিয়েছি, কিন্তু একটা খুব মানে এই ইয়ে করা হোক বলে, FIR করা হোক বলে, কিন্তু ওনার ব্যাপারে একটা উনি স্টেপ নিয়েছিলেন, দ্যাটস আ ভেরি পজিটিভ অ্যাসপেক্ট। এই শান্তি প্রসাদ সিনহা ওই ডিসেম্বর বা জানুয়ারি মাসে, ওই 2019-20 সালে, তো ওই সময় এনার মা অসুস্থ হয়, মানে এই সৌমিত্রবাবু। ওই সময় উনি এই অশোক সাহাকে দিয়ে এইগুলো ফরওয়ার্ড করিয়ে দিয়েছিলেন, 140 বা 180 জনের এই অ্যাপয়েন্টমেন্ট করার জন্যে ফরওয়ার্ড করে। উনি এসে বললেন যে আমার পারমিশন ছাড়া করা হয়েছে কেন, তারপরে ওনাকে সরিয়ে দেওয়া হলো। ইনফ্যাক্ট উনি শোকজও করেছিলেন অশোক শাহকে আর শান্তিপ্রসাদ সিনহাকে, সমরজিৎ আচার্যকে আর শান্তিপ্রসাদ সিনহাকে, ওনাকে তারপরেই সরিয়ে দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটা যেভাবে আপনি আমাকে ব্যাখ্যা করলেন, এ তো রীতিমতো চমকে যাওয়া বিষয়। আমার পারমিশন ছাড়া 140টা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি পার্সু করে দিলাম। 140টা সেই সময় ছিল, এটাই কিন্তু 610 চলে গেল পরে। কি হচ্ছে, যখন আমি একটা মানে দরজা খুলে দিচ্ছি ফর ইলিগ্যালিটি, সাবসিকুয়েন্টলি আরেকজনও বলবে আমারও 4টে আছে, ও বলবে আমারও 6টা আছে, করে এই ফিগারটা এখানে চলে গেছে। প্রথম দিনই যে 610 620 ছিল তা নয়, কিন্তু যেহেতু পরিস্থিতিটা এইরকম, আপনি তো সুযোগ দিচ্ছেন, আপনি তো কাজ করছেন এদেরকে মানে ইলিগাল অ্যাবসলুট কাজ করার জন্যে, তাহলে আমি বা তার অ্যাডভান্টেজ নেব না কেন? এই হচ্ছে পরিস্থিতি। রেকমেন্ডেশন লেটারের একটা প্রসঙ্গ আসছে, বিভিন্ন সাংসদ বিধায়কদের প্যাডে চাকরি পাবে, এই রেকমেন্ডেশন কি আপনাদের সামনে আপনারা কিছু প্রমাণপত্র পেয়েছেন স্যার? না, আমাদের কেউ রেকমেন্ডেশন দেখায়নি, কিন্তু রেকমেন্ডেশনটা হয়েছে সেটা দেখতে পেয়েছি, এবং সব আফটার দিস ফরমেশন অফ দিস কমিটি, আফটার ফরমেশন অফ দিস কমিটি সমস্ত রেকমেন্ডেশন হয়েছে। এবার সেইগুলো রাখা ছিল, সেইটা কমিটি হওয়ার পর হলো কিনা সেগুলো আমাদের কেউ দেখায়নি, কিন্তু রেকমেন্ডেশন হয়েছে, এটা ঠিক কথা। মানে এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে প্রভাবশালী ব্যক্তিত্বরা বিভিন্ন বলেছে আমার লোক এটা রেকমেন্ড করে দিয়েছে? আমাদের যে পার্টিকুলারলি কোনো রেকমেন্ডেশন লেটার কেউ দেখিয়েছে বলেনি, সবাই কান্নাতেই স্টিক করে থেকেছে। আমি ল্যাঙ্গুয়েজে কোনো বৈরতা নেই, ল্যাঙ্গুয়েজ একই, মানে আপনিও যা বলছেন আমিও যা বলছি, যে 10 দিন বাদে আসছে সেও একই কথা বলছে। আমি তখন বুঝলাম আমি একটা লোকেরই এটা পড়ানো, যে এইটাই ল্যাঙ্গুয়েজ থাকবে, মানে এর বাইরে সবাই বোকা ভাবে। আমরা বললাম তোমরা কি টাকা পয়সা দিয়ে, না আমার টাকা নেই, মানে এমনি দিয়ে দিল। মানে সত্যি অবাস্তবের তো একটা মানে সীমা পরিসীমা থাকবে, মানে সবাই ভাবছে বোকা এরকমভাবে তো হয় না কোনো জিনিস। কিন্তু আমি সেদিনই বলেছিলাম এই পুরো প্যানেলটাই অবৈধ। এই যে অবশেষে চাকরি গেল, এটা তো আপনাদেরও একটা ভালো লাগার জায়গা, যে আপনাদের দীর্ঘদিনের একটা পরিশ্রম, এবং এই পুরো প্রসেসটা আমরা হাইকোর্টে শুনছিলাম স্যার আপনারা বিনামূল্যে করেছেন, রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে। এটা একটা আমার তরফ থেকে আপনাকে সাধুবাদ জানাই, আপনাদের গোটা কমিটিকে। কিন্তু স্যার এটা প্রশ্ন তো উঠবে যে আজকে আপনারা যেটা শুরু করলেন, আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরিটা দিলেন, অন্তত আপনাদের ভালো লাগছে? অ্যাকচুয়ালি কারো চাকরি গেলে তো ভালো লাগবে না, চাকরি গেলে খারাপই লাগছে, কিন্তু সত্যটা তো এড়িয়ে যাওয়ার আমার জায়গায় নেই। আমি এটাও বলছি, ওরা মানে আজকে হয়তো এই মানুষগুলোর চাকরি চলে গেল, তার জন্য হয়তো এই পরিমাণ লোকের যারা সত্যিই চাকরি পাওয়ার যোগ্য তারা তো পাবে। লোকের চাকরিটা গেল হয়তো খারাপ, কিন্তু কি ভিত্তিতে গেল সেটাও আবার ভাবার আছে। সেই জন্য অ্যাকচুয়ালি যখন রিপোর্ট দিয়েছিলাম, যখন বা ইনভেস্টিগেশন করেছিলাম, তখন তার পরিধি যেই বাড়তে আর কি এই জায়গায় পড়বে তো ভাবিনি সত্যি। একটা অন্যরকম প্রশ্ন করছি, আপনাদের কেউ বাইরে থেকে ইনসিস্ট করার চেষ্টা করেনি রিপোর্টটা যেন ম্যানিপুলেট করা হয়? না, এটা তো এরকম কিছু ব্যাপার না, কেননা যেহেতু এটা আমরা কোর্ট মনিটরড কমিটি ছিলাম, আমরা এরকম কোনো সমস্যা ফেস করিনি, ওই জন্যে আমরা তত তাড়াতাড়ি পেরেছি করে দিয়েছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আপনার কথাবার্তা হয়েছিল আফটার কমিটি এইসব বিষয় নিয়ে? না, কোনো কথা হয়নি। আমি তো রিপোর্ট দিয়েই দিয়েছি, রিপোর্ট দেখে উনি সন্তুষ্ট হয়ে তারপরে তো যা ডিরেকশন দেওয়ার উনি দিচ্ছেন। তারপরে
স্যার আমি শেষ প্রশ্ন, এই যে তদন্ত প্রক্রিয়া, এটা তো আপাতত একটা আলোর বিচ্ছুরণ আমরা দেখতে পেয়েছি, এটা শেষটা কোথায় কি আপনি অনুধাবন করতে পারেন? আর একটা বিষয় হলো স্যার, এই দুর্নীতির পুরো প্রক্রিয়াটা কোভিডের 2 বছর তো আমাদের রাজ্যটা প্রায় স্তব্ধ ছিল, সে সময়টাতে কি বেশি করে এটা হয়েছে না তার আগে হয়ে গেছে কোভিড পূর্ববর্তী সময় স্যার? ইনফ্যাক্ট যদি সত্যি বলেন শুভবাবু, আমি যা দেখেছি কোভিড থাকাকালীনই ম্যাক্সিমাম এগুলো হয়েছে। কারণ যেহেতু সবাই একটু তখন আনমাইন্ডফুল অফ দ্য সিচুয়েশন, কারণ পরিস্থিতি তখন বুঝতেই পাচ্ছেন, লোকে প্রাণে বাঁচবে কি না সেইটা নিয়ে ভাববে, না কোথায় দুর্নীতি হচ্ছে সেটা নিয়ে ভাববে। তো যেহেতু এই সময়টা মানুষের একটুখানি আনমাইন্ডফুল, সেই সময়টা ইউটিলাইজ করা হয়েছে। ইনফ্যাক্ট আমরা সমস্ত জিনিসগুলো দেখেছি ইন দ্য কোভিড এরা, এর মধ্যেই সমস্ত কাজগুলো হয়েছে। মানে মানে যা হয় আর কি, সবাই যখন একটু দরজা বন্ধ করে থাকে তখনই তো বাইরের এরা ওই রকমভাবে কাজ করে নিয়েছে। স্যার এটা শেষটা কোথায় কি আপনি খুঁজে পান, যে এখন যেভাবে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে? যদি সত্যি বলেন, এটা বলতে পারেন শুরু। মানে যদি সত্যি এগোতে চান তাহলে সত্যি খুব বিপজ্জনক চিত্র আসতে চলেছে আমাদের রাজ্যের জন্যে, কেননা এটা জাস্ট শুরু বলতে পারেন। কেননা আপনি তো এখানে পুরো আন্দাজ করতেই পারছেন পুরো বিষয়টা কিভাবে হয়েছে, আপনি একটু দর্শকদেরকে একটু বলবেন স্যার? না, আমি আপনাকে তো মোটামুটি হাইলাইট করলামই যে কি করেছেন, বা যেগুলো বলেননি যে কারা মাথা আছে, আপনি তদন্ত করলেন স্যার, আপনি কিছুই বোঝেননি এটা কিছু হয় না। আমি তো বুঝলামই যে এখানে অবভিয়াসলি মানে এই যে কমিটি যেটা ফ্রেম করা হলো, অবভিয়াসলি আন্ডার গাইডেন্স অফ দ্য স্টেট। তো এই তো এমনি কমিটি ফ্রেম আপ হতে পারে না বিয়ন্ড, এবং এই কমিটি ফ্রেম করাই হলো চাকরি দেওয়ার জন্যে, অ্যাবসলিউটলি ইলিগাল। শিক্ষামন্ত্রী কোনোভাবে দায়িত্ব এড়াতে পারেনি না। আমি একটু কথা বলি স্যার, সরাসরি প্রশ্নটা করি। বারবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি বারবার বলছেন যে আসল মাথা, আসল মাথা, আসল মাথা। আপনি কি বিশ্বাস করেন আমাদের যে স্টেটের প্রিন্সিপাল মুখ্যমন্ত্রী এই বিষয়টা কিছুই জানেন না? যদি না জানেন, এটা কি ওনার ব্যর্থতা নয়? না, অ্যাকচুয়ালি তো জানা উচিত, কেননা অবভিয়াসলি একটা কমিটি স্যাংশন হচ্ছে। অ্যাকচুয়ালি কাকে স্যাংশন করছে? এমনি তো সাধারণ লোক তো নয়, এডুকেশন মিনিস্টার স্যাংশন করছেন একটা কমিটি। তো উনি যদি না জানেন সেটা তো অ্যাকচুয়ালি ব্যর্থতাই বলতে হবে। কেননা আলটিমেটলি এ তো একটা নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের জন্যে, মানে সরকারি চাকরি তো এমনি তো নয়, মানে একটা নিয়োগ প্রক্রিয়া থ্রু দিয়ে গিয়ে তবে সরকারি চাকরিটা পাচ্ছে। তো সেখানে তো অবভিয়াসলি সবারই অনেক সতর্ক থাকা উচিত কোনো অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে। আর সেখানে এইরকম একটা চিত্র আলটিমেটলি একটা ব্যর্থতারই তো একটা প্রতিফলক দেখানো যায়। এটা কি ওয়েল অর্গানাইজড বলবেন, নাকি প্রি ডিসাইডেড বা প্রি অর্গানাইজড? আপনি দেখুন এত সুন্দরভাবে প্রক্রিয়াটা হয়েছে যে যখন হয়েছে 2 বছর কেউ একটা খুদ অবধি খুঁজে পায়নি। না, এমনি খুঁত হয়তো পাওয়া যেতও না যদি এরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো মানে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল না দেওয়া হতো। ওইটা দিয়ে ভুল করে ফেলল, ওইটাই মানে একটা তো ভুল হয়ে যায়, ওইটার জন্যই ওপেন আপ হয়েছে, ভুল হয়তো পাওয়া যেত। ওটার জন্যই একটা মামলা ববিতা সরকারের, তারপরে এত কিছু। এই সমস্ত মামলা যে ওপেন আপ হচ্ছে, এই যে আফটার এক্সপায়ারি, এইখান থেকেই তো আস্তে 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 একটা করে জায়গা খুলছে। ও যদি না হতো, যদি ওইখানেই শেষ হয়ে যেত, এক্সপায়ারি পরে কোনো দিনই, বা ওরা যদি মেনেই নিত এক্সপায়ারি এই কারণে দিতে হয়েছে বা এই কারণ, এরা যখনই দেয়ার কনফ্লিক্টিং অফ ইন্টারেস্ট হয়ে গেল, কনফ্লিক্টিং স্ট্যান্ডস, এ একবার বলছে আমি দিইনি, ও বলছে আমি দিয়েছি, আর বলছে আমি রেকমেন্ড করিনি, সেখানেই একটা অবিশ্বাসের একটা জায়গা সৃষ্টি হলো, সেখান থেকেই এই পরিস্থিতিটা ক্রিয়েট হলো। এক্সপায়ার অফ প্যানেল একটু সতর্ক হওয়া উচিত ছিল। বুঝতে পেরেছি স্যার। আমার একটা আরও প্রশ্ন থাকবে যে এক্সপায়ার অফ দ্য প্যানেলের পর নিযুক্ত তুমি করো, এই নির্দেশটা অফিসিয়ালি কার থেকে আসা উচিত ছিল? এই যে প্যানেল যেটা আপনার যেটা কমিটি যেটা আপনি বলছি কমিটিটা হয়েছে, কমিটি তো আফটার এক্সপায়ারি অফ প্যানেলই হয়েছে, তারা আবার প্যানেল দিয়ে তারপর চাকরি দিচ্ছে। প্যানেল এক্সপায়ার করে গেছে স্পেসিফিক্যালি মে মাসে 2019, আর কমিটি হচ্ছে 2019-এর নভেম্বর। তো নোয়িং ফুললি ওয়েল যে এক্সপায়ার করে গেছে। কমিটিটা স্যার করা হয়েছিল কারণ কোনো দুর্নীতি যেন না হয় এই বিষয়টা নিয়ে, তারা এসে আবার চাকরি দিল। তাই তো দেখছি, তারাই এসে রাধা সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো তো তারপরই কনফার্ম করে দিয়ে গেল। দুর্নীতি না হওয়ার জন্য তো সে তো আবার রাস্তাই খুলে দিল আলাদা। তো আমাদের বাধ্য হয়েছি আমরা বলতে কমিটিটা অ্যাবসলিউটলি ইলিগাল, মানে করা উচিতই হয়নি, এবং কেন হয়েছে সেটাও তারাই জানে, কেননা সমস্ত অ্যাপয়েন্টমেন্ট এটা হওয়ার পরে হয়েছে। রাইট স্যার, আমার একটা শেষ প্রশ্ন থাকবে। এই আড্ডার এত প্রশ্ন করতে ইচ্ছা করছে, কারণ আপনাকে তো স্যার আমি রোজ রোজ পাইও না, আর আপনিও সময় আপনি দিতেও পারবেন না। স্যার এই যে বারংবার বলছেন এটা সবে শুরু, এই 1911 জনের চাকরি যাওয়াটা একটা শুরু, এই শুরুটা কেন আপনি স্যার বললেন স্যার?
কারণ আপনাকে আমি প্রথমে যেটা বললাম আপনাকে শুভবাবু, যে দেখুন আমরা যখন প্রথম ধরেছিলাম শুধু এক্সপায়ারি অফ দ্য প্যানেলের ক্ষেত্রে আমরা দেখলাম 610 আর গ্রুপ সিতে 300 কত 1000 জন, ধরুন 1000 জন। এখানে গ্রুপ ডিতেই চলে গেল 2000 জন। এবার যদি এইভাবে আস্তে আস্তে মোড়ক খুলতে থাকে তাহলে আমি তো বলবো এটা সবে শুরু। আপনার যে কোথায় গিয়ে পৌঁছবে আপনি শুধু দেখুন। অবশ্যই আমার পাশে যিনি বসে আছেন তিনি যা বোঝানোর বুঝিয়ে দিলেন, যা বলার বুঝিয়ে দিলেন, কিন্তু আমার মনে হয় রাজ্যবাসী আজকে এই মানুষগুলোর প্রতি ভীষণ মাত্রায় ঋণী হয়ে থাকবে, কারণ এরাই এই দুর্নীতি তদন্তটা শুরু করেছিলেন, যা শেষ হয়তো হাইকোর্ট দায়িত্ব নিয়ে, সিবিআই দায়িত্ব নিয়ে আরও একটু ত্বরান্বিত করছে। আরও একবার ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য। শিক্ষক দুর্নীতি সত্যি মেনে নেওয়া যায় না, আর শিক্ষার সঙ্গে যারা জালিয়াতি করে তাদেরকে সমাজ মেনে নেবে, এ প্রশ্ন আপনাদের জন্য থাকলো। আর মাথা কোথায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন অনুসারে আমি কমেন্টে জানাতে অনুরোধ করলাম আপনাদের। অনেক ধন্যবাদ স্যার। আরও একবার যারা দেখলেন একটু চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।